টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুকাইয়া জহির। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবার ভালোবাসা দিবস উদযাপনের বিরুদ্ধে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়। তার ওই পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সেই পোস্টের কমেন্ট সেকশনেই এমন মন্তব্য আসতে থাকে। পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয় সেই পোস্টের কমেন্ট সেকশন। এছাড়া নানান ব্যক্তি ভ্যালেন্টাইনদের পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন। সমালোচনা করে পোস্ট দিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। আজ টিভিএস পডকাস্টে হাজির হয়েছেন আব্দুন নূর তুষার। শুনবো তার কথা। টিভিএস পডকাস্টে আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাই, এই স্ট্যাটাসের পেছনে কি ছিল? এই স্ট্যাটাসটা আসলে সবার জন্য দেয়া, কেননা ভ্যালেন্টাইন্স ডে আসলে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন পক্ষ বিভিন্ন ভাবে ভ্যালেন্টাইন্স অথবা পহেলা ফাল্গুন অথবা অন্যান্য বিষয়ে মন্তব্য করে। এখন পহেলা ফাল্গুন কিংবা ভ্যালেন্টাইন্স ডে একটি সাংস্কৃতিক উৎসব। পহেলা ফাল্গুন একেবারেই বাঙালির উৎসব, আর ভ্যালেন্টাইন্স ডে একটি আন্তর্জাতিক উৎসব যেটাই তরুণ তরুণীরা মূলত পালন করে থাকে। ফলে এটা কে পালন করবে কে পালন করবে না এই ব্যাপারে কোনো ডিকটাম কিংবা কোনো নির্দেশনা দেওয়া আসলে কারো উচিত না। এই জন্য যে এই দিবসটি যার কাছে যেমন সে সেভাবে পালন করবে। যদি কেউ এই দিবসে শোক পালন করতে চায় তাকে কেউ বাধা দেবে না, কিন্তু এই দিবসটি যদি আন্তর্জাতিক যে ফ্লেভার, যেটি শফিক রেহমান সাহেব বহুদিন ধরে বাংলাদেশে প্রচলনের কথা বলেছেন, শেষ পর্যন্ত চালু হয়েছে, এটা যদি কেউ সেভাবে পালন করতে চায় সেখানেও বাধা দেওয়ার আসলে কিছু নাই। বিশেষ করে এখন যারা জেন জি, তারা তো আসলে ভ্যালেন্টাইন্স ডে করে করে অভ্যস্ত। তাদেরকে হঠাৎ এই বিষয়ে বাধা দেওয়ার আদৌ কোনো যুক্তি আছে কিনা, আমার এই নিয়ে প্রশ্ন আছে। আর পয়লা ফাল্গুন বহু বছর ধরে বাঙালির কাছে একটি আনন্দ উৎসব। বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হবার পর এটি একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে এই অঞ্চলের বাঙালি বা বাংলাদেশিদের মাঝখানে। ফলে এই দিনে কে আনন্দ করবে আর কে করবে না, কে শোক করবে, এটি আসলে কারো নির্দেশনা দেওয়া উচিত না। আর যদি বলা হয় যে শোকের কারণে এটি করব না, তাহলে এই শোক তো শুরু থেকে ছিল। কিন্তু আমার স্ট্যাটাসে আছে যে কনসার্ট হয়েছে, বিপিএল এ গান বাজনা হয়েছে। বিপিএল নিজে একটা আনন্দের উৎসব, এরপরও নানা ধরনের আনন্দের উৎসব আমরা দেখেছি। মানিক মে অ্যাভিনিউতে কনসার্ট হয়েছে, নানান ধরনের গান বাজনা থেকে শুরু করে বিভিন্ন উৎসবের কোনো কমতি নাই। তো শুধু একদিন হঠাৎ পহেলা ফাল্গুনের দিন শোকের কথা মনে পড়াটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। শফিক রেহমান সাহেব যেভাবে এই প্রচলনটা শুরু করেছিলেন, যেই আশা নিয়ে, এবার তো ভিন্ন পরিস্থিতিতে আসলে ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন আসছে। তো এটা আসলে কতটা প্রত্যাশা করছেন যে কতটুকু উদযাপন করতে পারবে আমাদের দেশের মানুষ? এটা তো সেদিন বোঝা যাবে, কিন্তু ভিন্ন পরিস্থিতি বা কোন পরিস্থিতি আসলে যারা এটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে তাদের ভালোবাসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নয়। আমরা তো দেখেছি যে মিছিলের মধ্যেও ছেলে মেয়ে হাত ধরাধরি করে হেঁটেছে। ফলে যারা ভালোবাসতে চায় কিংবা ভালোবাসা নিয়ে ওই দিনটা উদযাপন করতে চায় তাদেরকে তো আসলে পরিস্থিতি থামিয়ে রাখতে পারবেন। এবং এখন তো প্রযুক্তির যুগ, দেখা না হলেও তারা কুরিয়ার দিয়ে ফুল পাঠাবে, কুরিয়ার দিয়ে গিফট পাঠাবে, দেখা না হলেও তারা টেলিফোনে কথা বলবে, ভিডিও কল করবে। এখন তো প্রযুক্তি তাদেরকে অনেক কাছে এনে দিয়েছে। গানে যতই বলুক দেখা না হলে বন্ধু কথা কইও না, এখন দেখা না হলেও কথা বলা যায় এবং কথা বলতে বলতে দেখা যায়। ফলে মুশকিল হয়ে গেছে। তো এখানে আসলে কোনো কিছু থামিয়ে রাখার কোনো অবকাশ নাই। একজন দায়িত্বশীল ব্যক্তি সরকারে থেকে যদি এই বিষয়টাকে নিরুৎসাহিত করেন, সেক্ষেত্রে সেটা আসলে অনেকে বলছেন যে মবক্রেসির জন্ম দিতে পারে, বা এই যে যারা জুটি আছেন বা কাপল আছেন তারা বিপদে পড়তে পারেন। আমি আসলে কোনো দায়িত্বশীল ব্যক্তির কথা চিন্তা করে এটা লিখি নাই। এটি নিয়ে কিন্তু এর আগেও বহু আলোচনা হয়েছে। যারা রাজনীতি করেন তারা দিবসটিকে স্বৈরাচারী এরশাদের সময়ের একটি ঘটনার সঙ্গে পালন করতে চান। যারা একটু এই অঞ্চলের সংস্কৃতি নিয়ে কথা বলেন তারা ভালোবাসা দিবসকে পছন্দ করেন না। নানান পক্ষ কিন্তু এই দিবসটিকে ঘিরে আছে। ফলে এই আলোচনা তো আজকের না, এটি বহু আগের। আমি কাউকে আলাদা করে চিন্তা করে এটি বলি নাই। আর মোবোক্রেসি জন্ম দেওয়ার তো কিছু নাই, মোবোক্রেসি তো হয়ে আছে। কেননা আমরা তো দেখতে পাচ্ছি যে কেউ এক জায়গায় হলেই কিছু না কিছু করতে পারে। ফলে আলাদা করে নতুন কিছু হবে মানে ওই দিন বা এই কথার প্রেক্ষিতে কিছু হবে, এটা আমার মনে হয় না। যা ঘটার সেটা তো ঘটছে বিভিন্ন জায়গায়, আমরা তো দেখতে পাচ্ছি। এটা বলার আগে কি ঘটে নাই? আরেকটা বিষয় একটু জানার ছিল যে এখন অনেক বলা হয় যে আমরা অনেক বেশি স্বাধীন, আমরা যা খুশি তাই বলতে পারি, যা কিছু বলতে পারি, আমরা যেটা চাই সেটা প্রকাশ করতে পারি। সেই জায়গাটা থেকে আপনি আসলে কতটা প্রকাশ করতে পারছেন? এই স্ট্যাটাসটা দেওয়ার সময় কি আপনার ভাবতে হয়েছিল কিনা কিছু, বা অন্য কোনো স্ট্যাটাসের বিষয়ে বা অন্য কিছু বলার সময় আপনার কি ভাবতে হয় কিনা? আমি নিজে কখনো কোনো কিছু ভেবে করি না।
এটা দিলে কে মন খারাপ করবে কে করবে না, ব্যাপারটি তা না। আমি যেটা ঠিক মনে করি সেটা বলি। তবে একটি ভাবনা সবসময় থাকে যে আমরা যে কথাটি বলছি সেটা সঠিক কিনা এবং এই মতামত কোনোভাবে পলিটিক্যালি ইনকারেক্ট কিনা, এটা চিন্তা করতে হয়। সেলফ সেন্সরশিপ বলে একটা শব্দ আছে, কিন্তু সেই সেন্সরশিপ কারো ভয় না। সেই সেন্সরশিপ হচ্ছে আপনার যে নৈতিকতা বা আপনার যে নৈতিক অবস্থান সেটি দিয়ে বিবেচনা করতে হবে আপনি যা বলতে চাইছেন। ফলে কেউ যদি কোনো কথা বলে আমি তার বিরোধিতা করতে পারি যুক্তি দিয়ে, কিন্তু আমি কখনোই তার কথা বলার অধিকারকে ক্ষুণ্ণ করতে পারি না। এখন যে অবস্থা রয়েছে সোশ্যাল মিডিয়া অথবা অন্যান্য মিডিয়ায়, আমি বলবো যে এই অবস্থাটি কিন্তু আমরা নিজেরাই তৈরি করে রেখেছি। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভিজম করেন তারা অন্যের কথাকে সহ্য করতে পারেন না, এবং তারা দেখা যায় একে অন্যকে নানান ভাবে প্রতিহত করার কথা, ওর বিরুদ্ধে বিষোদ্গার করা, এগুলো অব্যাহত রেখেছেন। যখন তখন যে কোনো কিছু পছন্দ না হলে প্রতিপক্ষের এক ধরনের অবসান চাইতে শুরু করেছেন। এটি কিন্তু আসলে আমরা নিজেরাই করেছি, ভয়ের জায়গাটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি নিজেদের জন্য। আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু নিয়ে চিন্তা করে বা কোনো ভয় পেয়ে কোনো কিছু বলি না, করিও না, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়াতে এখন যারা অনেক কথা বলেন তারা নিজেরাই বুলি করে। যারা অন্যের অধিকারের জন্য নিজেকে সোচ্চার বলে দাবি করছেন তারা নিজেরা বুলি করেন, এবং তারা তাদের দলবল নিয়ে যার সঙ্গে তার মতের মিল হয় না তার উপরে ঝাঁপিয়ে পড়েন। এবং একদল লোক আছেন যারা যে কোনো স্ট্যাটাসের নিচে কমেন্ট করার অধিকারের জন্য লড়াই করতে থাকেন, এবং কমেন্ট করতে না দিলে বলেন যে আপনি কমেন্ট করতে দিবেন না কেন, কমেন্ট করা তাদের অধিকার। কমেন্ট করা কার অধিকার না, নিজের স্ট্যাটাস দেয়া হচ্ছে অধিকার। আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি সেইখানে নিজের কথা বলবেন, এবং কমেন্ট করে সে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কমেন্ট করার অধিকার পেয়েছে। কারণ প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট যার যার ব্যক্তিগত জায়গা। আমি যদি আমার অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস দেই, তার নিচে আপনি কমেন্ট করার অধিকার রাখেন না যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে না দিচ্ছি। কিন্তু নিশ্চয়ই। নিজের অ্যাকাউন্টে আপনি যা খুশি বলতে পারেন, এমনকি সেই স্ট্যাটাসে শেয়ার দিয়েও বলতে পারেন। কিন্তু এখন যেটা ঘটছে, এই সোশ্যাল মিডিয়া বলেন বা গণমাধ্যমের কোনো বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে লোকজনকে বুলি করা হচ্ছে, এবং যারা বুলি করেন তারা অন্যের স্ট্যাটাসের নিচে এসে গালিগালাজ করে নিজেরা নিজেরা ঝগড়া লাগিয়ে এক ধরনের অডিয়েন্স পাওয়ার চেষ্টা করেন। আমি বলবো যে সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, ভয়ের জায়গা তৈরি করা, এটা এই সোশ্যাল মিডিয়া মব তৈরি হয়েছে এবং তারা করছেন। আর গণমাধ্যমের কথা যদি অ্যাজ এ হোল বলেন পুরোটা মিলিয়ে, তাহলে আমি বলবো যে এখন আমরা বিভিন্ন পত্রিকাতে একই ধরনের হেডলাইন দেখি। যখন আমরা প্রায় কাছাকাছি শব্দ দিয়ে হেডলাইন হতে দেখি প্রায় সব পত্রিকাতে, তখন আমরা কিন্তু সন্দেহ করি যে এই সংবাদগুলি একই জায়গা থেকে উৎপাদিত হয়েছে। এই উৎপাদিত সংবাদ নিয়ে আমাদের আগেও আপত্তি ছিল, এখনো আছে। জনগণ উৎপাদিত সংবাদ দেখতে চায় না, জনগণ প্রকৃত সংবাদ দেখতে চায়। আপনি বেশ জনপ্রিয়, তুমুল জনপ্রিয়ই বলা যায় উপস্থাপক হিসেবে। বিভিন্ন মিডিয়ায় এখন আমি দেখছি যে আপনি নিজে যাচ্ছেন একজন গেস্ট হিসেবে। তো আমরা আপনাকে আবার কোথাও হোস্ট হিসেবে পাবো কিনা, বা কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? হয়তো পাবেন। আমি নিজে পরিকল্পনা করে কখনো উপস্থাপনাতে আসি না। আমাকে যখন বলা হয়েছে উপস্থাপনা করতে, আমি তখন আমার অনুষ্ঠানটা নিজের মতো করে পরিকল্পনা করেছি। আমি যে টেলিভিশনে উপস্থাপনা করেছিলাম সেই জন্য আমি কিন্তু টিভি থেকে অডিশন দেই নাই, টেলিভিশন আমাকে ডেকে নিয়ে অডিশন করিয়েছিল। এখনো যে অবস্থাটি, সেখানে একটি শুধু আমি অস্বস্তি অনুভব করি, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া এমনকি যে গণমাধ্যম বা পাবলিক মিডিয়া আছে, এই সব জায়গাতে এক ধরনের অনুষ্ঠান, পডকাস্ট, টক শো চালু হয়েছে, যেখানে দ্ব্যর্থবোধক বা ডাবল মিনিং ওয়ালা প্রশ্ন করা হয়, নানান ধরনের সুড়সুড়িমূলক প্রশ্ন করা হয়, এমন প্রশ্ন করা হয় যে প্রশ্নের উত্তর অত্যন্ত জঘন্য এবং অশ্লীল ভাবে অন্যরা দিয়ে থাকেন। এরকম একটি অবস্থা যখন একটি মিডিয়াতে তৈরি হয়, তখন যারা প্রকৃতই ভালো উপস্থাপনা করেন আমার ধারণা তারা অস্বস্তি বোধ করেন। আমি সে অস্বস্তির বাইরে না। বাজারে আপনি আসলে গান গাইতে পারবেন না, বাজারে ক্যানভাস করা সম্ভব, বাজারে মাইক দিয়ে লোক ডেকে আনা সম্ভব, বাদর নাচ করা সম্ভব, কিন্তু বাজারে আপনি আসলে সৃষ্টিশীল কাজ প্রকৃত অর্থে করতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, পাবলিক মিডিয়া এবং নেটের অন্যান্য জায়গায়, ইউটিউব সহ অন্যান্য জায়গায় যেখানে লোকজন অনুষ্ঠান তৈরি করছে এখন, তাদের কোনো ধরনের কোয়ালিটি কন্ট্রোল নাই। এবং যেখানে কোয়ালিটি কন্ট্রোল না থাকার কারণে যে কেউ যে কোনো যা খুশি যা ইচ্ছা করতে পারে, সেইখানে প্রকৃত ভালো কাজ হওয়ার সম্ভাবনা কমে যায় এবং ভালো কাজ করার উৎসাহ কমে যায়। আমি বলতে পারি এইভাবে যে আমার উৎসাহ কমে গিয়েছে, ইচ্ছা কমে নাই। আমি হয়তো ফিরে আসবো, তবে ফিরে আসাও ঠিক বলবো না। আমি হয়তো দু একটা অনুষ্ঠান করব, যে অনুষ্ঠান আসবে কয়েক মাসের মধ্যে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া টিভিএস পডকাস্ট সময় দেওয়ার জন্য।